বাসর ঘরে ঢুকে নিলয় দেখল যে মহুয়া বিছানায় নেই। দরজার ছিটকানিটা আটকিয়ে দিয়ে বাথরুমের দরজায় নক করল, কিন্তু সে দেখল বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করা। নিলয় এবার কিছুটা চিন্তায় পড়ে গেল, এত রাতে মেয়েটা গেল কোথায়? যদি মহুয়া বসার ঘরে থাকতো তাহলে তো নিলয় রুমে আসার সময় থেকে দেখতে পেত। তখনই পাশ ফিরে তাকাতেই দেখল তার রুমের ব্যালকনিতে কারোর অবয়ব দেখা যাচ্ছে। নিলয় তো ভুলেই গেছিল যে তার রুমে একটা ব্যালকনিও আছে। ব্যালকনির দিকে এগিয়ে যেতেই নিলয় নিশ্চিন্ত হলো যে এটাই মহুয়া। সে মহুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, এত রাতে এখানে কি করছো? তোমার কি তাতে? আর তোমার এতক্ষণে মনে হলো যে কত রাত হয়েছে? নিলয় বুঝতে পারল যে মহুয়া ভীষণ নয়, সাংঘাতিক রেগে আছে। নিলয় মহুয়াকে শান্ত করার জন্য বলল, জান, রাগ কেন করছো তুমি? তো তোমার কি মনে হয় তুমি বাসর রাতে রাত 2টার সময় ঢুকবা আর আমি তোমায় আদর করব? আর তুমি এখানে কেন এসছো? যাও, তোমার মায়ের পাড়ে কাছে গিয়ে ঘুমাও, যাও। জান। নিলয়কে তার কথা সম্পূর্ণ করতে না দিয়েই মহুয়া তেড়ে উঠে বলল, আর একবার যদি আমার জান ডেকেছো তাহলে আমি তোমার জান কিন্তু বের করে নিব বললাম। আচ্ছা ঠিক আছে, আর বলবো না জান। আবার বললে এবার তো তুমি শেষ। ও সরি মোহা, আর হবে না। মহুয়া যেন একটু শান্ত হলো। নিলয় মহুয়ার পিছনে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরল। মহুয়ার কাঁধে নিজের থুতনি রাখল। কিছুক্ষণ চুপ থাকার পর নিলয় বলে উঠল, তুমি তো জানো মোহা, যে বাবা সেই ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। মা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, আর আমি মায়ের একমাত্র সন্তান। তাই মা আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ। মহুয়ার এতক্ষণের শান্ত চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে গেল। এখন তার চেহারায় স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। সে নিলয়কে সরিয়ে দিয়ে তার দিকে ফিরে বলল, কিসের পজিটিভ? তোমার মা কি তোমায় যুদ্ধ করতে পাঠাচ্ছিল যে তোমায় নিয়ে ওনার পজিটিভনেস এখন দেখাতে হবে? কোন মা তার সন্তানকে নিয়ে পজিটিভ হয় না বলো আমায়? তুমি যদি তোমার মায়ের একমাত্র সন্তান হয়ে থাকো তাহলে মনে রেখো আমিও কিন্তু আমার বাবা মায়ের একমাত্র সন্তান নিলয়। আমার বাবা মাও কিন্তু আমায় নিয়ে যথেষ্ট পজিটিভ, কিন্তু তার মানে এটা নয় যে তারা তাদের সন্তানের বাসর রাতে তাকে নিয়ে হিসেব করতে বসবে যে বিয়েতে তাদের কত টাকা লাভ হলো আর কত টাকা লোকসান হলো। আর যদি বলো ত্যাগের কথা তাহলে বলবো তুমি হয়তো ভুলে গেছো যে আমিও কিন্তু তোমার জন্য কম ত্যাগ করিনি। 8টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি, আমি নিজের বাবা মাকে কষ্ট দিয়েছি, তাদের সাথে রাগারাগি করেছি শুধুমাত্র তোমাকে কথা দিয়েছি বলে, শুধু তোমায় ভালোবাসি বলে, শুধুমাত্র তোমার সাথে সংসার করতে চাই বলে। আর আমার এই 8 বছরের অপেক্ষার বিনিময়ে আমি কি পেলাম বলো? তোমার মা বললেন যে আমার নাকি বয়স বেশি, আমার নাকি তার মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা ছেলেকে পাওয়ার যোগ্যতা নেই, আমাকে নাকি তার ছেলের সাথে মানায় না, যেখানে আমার বাবা মা তাদের সর্বস্ব দিয়ে আমার বিয়েতে দিয়ে দিয়েছেন। তারপরেও উনি আমাকে আমার আড়ালে তোমাকে আমার ফকিরের মেয়ে বলেন। এখন বলো কি করব আমি? আমার কি তোমার জন্য অপেক্ষা করাটা ভুল হয়েছে, নাকি আমার তোমার মায়ের পায়ে পড়ে তোমায় ভিক্ষে চাইতে হতো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। মহুয়ার প্রশ্নের কোনো উত্তর নিলয় খুঁজে পেল না। সত্যিই তো, মেয়েটার কি দোষ ছিল? সে তো তার এক কথায় তার জন্য 8টা বছর অপেক্ষা করেছে। আর তার মা সেই মেয়েটাকে তার বয়স বেশি বলে কত অপমাননা করলেন। তাও মেয়েটা শুধু ওর মুখের দিকে তাকিয়ে একটা কথাও বলেনি, শুধু নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলেছে। নিলয় খেয়াল করল যে মহুয়ার চোখে জল। সে মহুয়াকে 2 হাতে জড়িয়ে ধরল। এতে যেন মহুয়ার কান্নার বেগটা আরও বেড়ে গেল। নিলয় মহুয়ার মুখটা নিজের 2 হাতের আঁচলে ভরে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানি যে তুমি মায়ের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু দেখো আমিও তো তোমার অপমানে চুপ করে থাকিনি বলো। আমিও তোমাকে অনেক কিছু বলেছি, কথা দিয়েছি আর কখনো তোমাকে কষ্ট দেবে না। এবারের মতো ক্ষমা করে দাও জান। এই যা, আবার জান বলে ফেলাম, এবার তো আমি শিওর শেষ। নিলয়ের কথাটা শুনে মহুয়া ফিক করে হেসে দিল। তা থেকে নিলয়ও হেসে দিল। দুজনের মান অভিমান যেন নিমেষে শেষ হয়ে গেল। এরপর বেশ হাসি খুশিতে তাদের বিবাহিত জীবনের 5টা বছর কেটে গেল। একদিন হঠাৎ নিলয় রুমে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। এমন সময় মহুয়া রুমে এসে নিলয়কে বলল, তোমার মা তোমায় ডাকছে। মহুয়ার কথাটা শুনে নিলয় ল্যাপটপটাকে বন্ধ করে মহুয়ার দিকে তাকিয়ে বলল, বারবার আমার মা না বলে
শুধু মাও তো বলতে পারো মহুয়া, উনি তো তোমার মা, তাই না? নিলয়ের কথায় মহুয়া তাচ্ছিল্য হেসে বলল, ঠিকই বলছো নিলয়, উনি তো আমারও মা। উনি আমার এমন মা যিনি আমাদের বিয়ের 5 বছর পরেও আমাকে মেনে নেননি, যার কাছে আমার থেকে এই বাড়ির কাজের লোকের মূল্যটা অনেক বেশি। উনি আমার এমনই মা যিনি এই 5 বছরেও আমার হাতের রান্না করা খাবার মুখে তোলেন না। আর সব থেকে বড় হলো, আমি তোমাকে সন্তান দিতে পারিনি বলে উনি আবার তোমার বিয়ে দিবেন বলে মেয়ে দেখছেন। শেষের কথাটা যেন নিলয়ের মাথায় বাজ ফেলল। তার মা তার জন্য আবার মেয়ে দেখেছেন মানেটা কি? এসব কি বলছো মহুয়া? মা কেন আবার আমার বিয়ে দিতে চাইবে? তোমার কোথাও একটা ভুল হচ্ছে মহুয়া। নিলয়ের কথার মাঝেই তার মায়ের ডাক সরে গেল। মহুয়া নিলয়ের দিকে তাকিয়ে বলল, যাও, হয়তো তোমাকে তোমার মা নতুন বউয়ের ছবি দেখাবে। মহুয়ার কথা শুনে নিলয় তার মায়ের ঘরের দিকে পা বাড়ালো। মা, আসবো? আরে বাবা, আয়। মা, তুমি কি আমাকে ডেকেছিলে? কিছু বলবে? নিলয়ের মা নিলয়কে তার পাশে ইশারায় বসতে বললেন। তারপর নিলয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, শোন বাবা, তোর নিশ্চয়ই তোর মায়ের ওপর ভরসা আছে। নিলয় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার মা আবারও বলতে শুরু করলো, দেখ বাবা, তোদের বিয়ের 5 বছর পরও তোর বউ তোকে একটা সন্তান দিতে পারেনি। তাই আমি ঠিক করেছি যে আমি আবার তোর বিয়ে দেব। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তোর বউয়ের থেকে 1000 গুণ সুন্দর, চাকরিও করে, তোর বউয়ের মতো বসে বসে খাবে না। নিলয়ের মায়ের কথা শুনে নিলয় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলল, জানো তো মা, আজ আমি প্রমাণ পেলাম যে শাশুড়ি কখনো মা হতে পারে না। তুমি আমাকে কিভাবে এই কথা বলতে পারলে মা? তুমি তো নিজেও একটা মেয়ে। আর যদি মহুয়ার জায়গায় তোমার নিজের কোনো মেয়ে থাকতো, তাহলে কি তোমার জামাইকে এই একই কথা বলতে পারতে? বাবু, তুই কিন্তু আমায় অপমান করছিস। না মা, বরং তুমি আমাকে এই বিয়ের কথা বলে অপমান করেছ। তুমি জানো যে তুমি আমাকে মোহর কাছে কতটা নিচু করে দিয়েছ। আর তুমি বললে না মা যে মহুয়া বসে বসে খায়? ভুলে যাও না মা, মহুয়া কিন্তু ব্যাংকে জবটা পেয়েছিল। ও শুধু তুমি অসুস্থ বলে তোমার সেবা করবে বলে সেই চাকরিটা করেনি। যদিও ও জানতো যে তুমি ওকে তোমার ধারের কাছেও ঘেঁচতে দেবে না, তারপরও কিন্তু ও তোমার দায়িত্বটা ঠিকই পালন করেছে। অবশ্য তোমাকে এসব বলে কি লাভ? তুমি তো কোনোদিন ওর গুণই দেখতে পাও না, শুধু ওর দোষগুলো দেখতেই ব্যস্ত। দেখ বাবা, আমি অত কিছু বুঝি না, বুঝতে চাইও না। আমি তোকে সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই যদি এই বিয়েটা না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। সেটা নিশ্চয়ই তুই চাস না। তাহলে তুমিও শুনে রাখো মা, তুমি যদি আর কোনোদিন আমাকে বিয়ের কথা বলেছ, তাহলে তুমিও আমার মরা মুখ দেখবে। তুমিও নিশ্চয়ই সেটা চাও না। কথাটা বলে আর একটা মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো নিলয়। দরজার কাছে এসে সে যে দৃশ্য দেখল তাতে তার অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকল না। সে দেখল মহুয়া তার পছন্দের নীল রঙের শাড়ি পরেছে, হাতে নীল রঙের কাঁচের চুড়ি, আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে। নিলয় ধীর পায়ে রুমের মধ্যে প্রবেশ করল। তাকে আসতে দেখে মহুয়া তার কাছে এগিয়ে গিয়ে 2 হাতে নিলয়ের গলা জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে আমায়? তুমি যেমন পছন্দ করো ঠিক তেমন করেই সেজেছি। এদিকে নিলয় এমন পরিস্থিতিতে মহুয়ার এমন প্রশ্ন শুনে ভাবল মেয়েটার বোধহয় অধিক শোকে মাথাটা পাগল হয়ে গেছে। তাই সে মহুয়াকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, তুমি চিন্তা করো না মহুয়া, আমি মাকে না করে দিয়েছি, কারণ আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। নিলয়ের কথায় মহুয়া মুচকি হেসে বলল, জানি তো যে তুমি আমায় শুধু ভালোবাসো, শুধু আমাকেই। তোমার মাকে বলা সব কথাই আমার কানে এসছে। আমি জানতাম যে তুমি এমন কিছুই বলবে, কিন্তু কি বলো তো, মন তো তাই মানতে চায় না। আসলে তোমাকে খুব ভালোবাসি তো, তাই তোমাকে হারানোর ভয়টাও ভীষণ হয় আমার। আসলে কি বলো তো, দোষটা না মায়ের না, আমি তো তোমার সন্তান দিতে পারিনি একটা। এসব কি কথা মোহন? আমি তোমাকে কখনো এই বিষয়ে কিছু বলেছি? খবরদার, যদি আর কখনো এইসব আজে বাজে কথা বলেছ না। আর শোনো, যে আমার জীবনে আসেইনি তার জন্য যে আমার জীবনে আছে তাকে আমি কখনই ছাড়তে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি মহুয়া, আমার ভালোবাসাকে প্লিজ ছোট করো না। মহুয়া এবার নিলয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল।
নিলয় ওকে 2 হাতে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর যেন মহুয়ার কান্না থামল, তখন নিলয় মহুয়াকে বলল, চলো আজকে কোথাও ঘুরে আসি। আজকে না সেই আগের মতো প্রেম করতে মন যাচ্ছে। মনে আছে তুমি আগে নদীর পাথে আমার জন্য ওয়েট করতে, আর আমি প্রতিবার দেরি করে আসতাম, আর তখন তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিতে। আমিও তখন তোমার মান ভাঙানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু যতক্ষণ না আমি তোমাকে বেরি ফুলের কাঁচরাটা দিতাম ততক্ষণ আর তোমার মান ভাঙতো না। হুম, মনে আছে। আর তাই তুমি কখনোই বেলি ফুলের গাছড়াটা আনতে ভুলে যেতে না। আজকেও তেমনটাই হবে। পার্থক্য শুধু এতটুকুই হবে যে তখন তুমি ছিলে আমার প্রেমিকা, আর এখন তুমি আমার স্ত্রী। খুব ভালোবাসি তোমায় মহুয়া। মহুয়া নিলয়ের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসো আমায়? হুম, খুব ভালোবাসি। একটা কথা সবসময় মনে রাখো মহুয়া, তোমাতেই আমার শুরু, তোমাতেই আমার সমাপ্তি। তুমি আমার এই জীবনের এক মুঠো প্রাপ্তি।